প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, আমি তোমাদের জয়শ্রী ম্যাডাম, করিয়াটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব। আমরা সরকারে যে বিধিবিধান দিয়েছে ওইগুলো মেনে অবশ্য এই করোনা দুর্দিনে আমরা চলবো। ঘরে থাকলেও আমরা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কাজ আমরা ঠিকভাবে করে নেব। আমরা বাইরে থেকে গেলে অন্তত হাত ধুবো ভালো করে, 20 মিনিট ধরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব। তাহলে আমরা নিজে ভালো থাকলে আমাদের পরিবারও ভালো থাকবে এবং আমাদের দেশের মানুষও ভালো থাকবে, আমাদের দেশও সুস্থ থাকবে, আমরা করোনাকে জয় করতে পারবো। তোমরা অবশ্য সেই করোনার যে বিধিবিধানগুলো সেগুলো অবশ্য তোমরা মেনে চলবে। তোমরা ভালো থেকো। তাহলে আমি ক্লাসটা শুরু করিনি। আমরা গেল ক্লাসে করলাম বাংলার দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর ধ্বনিতত্ত্ব। এখন আমি তোমাদের ক্লাস করাবো সেই অধ্যায় 2 পরিচ্ছদ 3 নত্য শতবিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, সেজন্য বাংলা দেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দ মূর্ধন্য এবং দন্ত নয়ের ব্যবহার আছে। বাংলায় অবিকৃতভাবে তা রক্ষিত। তাহলে আমাদের কথা হলো যে আমরা জানতে হবে যে নথ্য বিধানটা কি। আমি একটু ব্ল্যাকবোর্ডও তোমাদের জন্য সুবিধার জন্য লিখে নিয়েছি। তৎসম নথ্য বিধান, নথ্য বিধান হলো তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মই নথ্য বিধান। তোমরা হাতের কাছে কাগজ কলম থাকলে লিখে নাও। তাহলে আমরা জানতে পারছি যে নথ্য বিধান কি। তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মই নথ্য বিধান। সেই মূর্ধন্য ব্যবহারের কিছু নিয়মও আছে, যেমন টবর্গীয়। টবর্গীয় বলতে আমরা স্পর্শ ধ্বনি জানি 25টা। বাংলায় বর্ণমালার মধ্যে স্পর্শ বর্ণ আছে ধ্বনি আছে কয়টা? 25টা। যেমন ক হইতে ম পর্যন্ত। তো তেমন টবর্গীয় প্রত্যেক গুচ্ছের প্রথমটাকে বলা হয় ওই বর্গীয় ধ্বনি। প্রত্যেক গুচ্ছে প্রথম বর্ণটাকে বলা হয় সেই বর্গীয় ধ্বনি। নথ্য বিধান যে ব্যবহারের সময় তোমার টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দ সবসময় মূর্ধন্য যুক্ত হয়। যেমন ঘণ্টা, লুণ্ঠন বা লণ্ঠন, কান। এগুলো হলো তোমার কি, তোমার বর্গীয় ধ্বনির পরে কি বসছে? মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম সেই মূর্ধন্যটা বসছে। রি র মূর্ধন্যাস, এর পরে মূর্ধন্য হয়। রি র মূর্ধন্যাস এর পরে মূর্ধন্য হয়। যেমন তৃণ, বর্ণ, বর্ণনা। তৃণ, বর্ণ, বর্ণনা। এরপরে মূর্ধন্য ব্যবহারের আরেকটা নিয়ম দেখো, রি র মূর্ধন্যাস। এরপরে স্বরধ্বনি মূর্ধন্যাস, অন্তস্থ, ব ক অনুস্বার এবং কবর্গীয়। ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত ন কি হয়? মূর্ধন্য ন।
যেমন কৃপণ হরিণ। তাহলে আমরা মূর্ধন্য ব্যবহারের নিয়মটা জেনে নিলাম। আবার তোমাদের বইও আছে, তোমরা দেখে নিতে পারো কতগুলো শব্দের মধ্যে স্বভাবতই মূর্ধন্য হয়। কতগুলো শব্দে স্বভাবতই কি হয়? মূর্ধন্য হয়। যেমন চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ, মন, ভেনুভিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিতমণি, স্নানগুণ, পুণ্যবেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্যবাণী, নিপুণ, বনিতা, পাণি, গৌণ, কৌণ, ভান, কৌণসান, চিক্কণ, নিকণ, তৃণ, কপনি, কনুই, গণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, ভাস, বয়াকার, মূর্ধন্য। এটা ওখানে স্বভাবতই এই শব্দগুলোর মধ্যে মূর্ধন্য হয়ে থাকে। তাহলে আমরা নথবিধান কাকে বলে এবং সেই মূর্ধন্য ব্যবহারের নিয়মটা জেনে নিয়েছি। আরও কিছু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সমাজবদ্ধ, আমি একটু তোমাদের সুবিধার জন্য লিখে নিয়েছি। সমাজবদ্ধ শব্দে সাধারণত নথবিধান খাটে না। সমাসবদ্ধ শব্দে সাধারণত নথবিধান খাটে না। এইরূপ ক্ষেত্রে দন্তন্য হয়। যেমন তৃণয়ন, দুর্নাম, দুর্নিবাস, পরনিন্দা, অগ্রনায়ক এ ধরনের শব্দ হতে পারে। আবার তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্ত ন কখনো মূর্ধন্য হয় না। এটা লিখে নাও তোমরা। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্ত ন কখনো মূর্ধন্য হয় না। কি হয়? দন্ত ন। যেমন অন্ত, গ্রন্থ, গ্রন্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে নথবিধান কাকে বলে, নথবিধানের নিয়ম এবং উদাহরণ, আবার যা স্বভাবত হয় এই জিনিসগুলো তো আমরা জেনে নিলাম। তোমরা অবশ্য বই খুলে আর একটু দেখে নিও, তাহলে আর কোনো সমস্যা হবে না। অন্তত তোমরা এবার আরো ভালো করতে পারবে। এরপরে আসো সত্যবিধান। ঠিক নথবিধানের উল্টোটা। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স্বধ্বনির ব্যবহার নেই, তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স্ব লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্যাশয়ের প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্যাশয় রয়েছে তা বাংলায় অবিকৃতই আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্যাশয়ের ব্যবহারের যে নিয়ম, এই নিয়মকে বলা হয় সত্য বিধান। অর্থাৎ মূর্ধন্য ব্যবহারের নিয়মটাকে বলা হয় নথবিধান, আর মূর্ধন্য ব্যবহারের নিয়মটাকে বলা হয় সত্য বিধান। তাহলে আমরা একটু লিখে নিই। হাতের কাছে কাগজ কলম থাকলে তোমরা ইয়ে করো। লিখে দাও।
পঞ্চম শব্দের বানানে মূর্ধন্য ন মূর্ধন্য স এ মূর্ধন্য ন ব্যবহারের কাকে বলা হয় নত্যবিধান, আর মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। তাহলে সত্যবিধানের নিয়মগুলো আমরা সাথে লিখে নিই, কাগজ কলম নাও। মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্তস এর দন্তস মূর্ধন্য স হয়। যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ মুমূর্ষু, চিকিৎসা ইত্যাদি। দুই ইকারান্ত রস্যি কারান্ত এবং রস্যু কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অভিষেক সুষুপ্ত 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 কেন মূর্ধন্য স হবে দন্তস পরে সুষুপ্ত। প্রতিষেধক
প্রতিষেধক প্রতিষেধক ইত্যাদি। তিন, রিকারের পর মূর্ধন্য হয়, যেমন ঋষি, কৃষক, বৃষ্টি ইত্যাদি। তোমরা নিয়মগুলো খাতায় লিখে নাও। 4, তৎসম শব্দে র এর পর মূর্ধন্য হয়, যেমন বর্ষা, বর্ষণ, বর্ষণ। রদনের পরে র ধ্বনির পরে যদি স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, অন্য স্বর ধ্বনি থাকে, তবে তারপরে মূর্ধন্য হয়, যেমন পরিষ্কার, পরিষ্কার, কিন্তু স্বরেয়া স্বরধ্বনি থাকলে দন্তস্ব হয়, যথা পুরস্কার। তাহলে শিক্ষার্থীরা দেখো, শর্ত বিধান
শব্দবিধান হলো তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন মূর্ধন্য ন হলো নত্যবিধান আর মূর্ধন্য স হলো শব্দবিধান। তাহলে শব্দবিধান কাকে বলে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য স-এর ব্যবহারের নিয়মকে শব্দবিধান বলে। মূর্ধন্য স ব্যবহারের নিয়ম: স্বরেয় স্বরেরা ভিন্ন অন্য স্বরধ্বনি ক ও র এর পরে প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য স হয়। যেমন ভবিষ্যৎ, মুমূর্ষু, চিকিৎসা ইত্যাদি। রস্যকারান্ত এবং হ্রস্বকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অভিষেক অভিষেক, সুষুপ্ত সুষুপ্ত, প্রতিষেধক প্রতিষেধক। তাহলে আমরা দুটো নিয়ম ইতিমধ্যে জেনে নিলাম। আরো কয়েকটা নিয়ম আছে, দেখো। 3 ঋকারের পর মূর্ধন্য স হয়। যেমন ঋষি, কৃষক, বৃষ্টি ইত্যাদি। আরো একটা নিয়ম আছে, তৎসম শব্দে রয়ের পর মূর্ধন্য স হয়। যেমন বর্ষা, বর্ষণ, বর্ষণ। 5 র ধ্বনির পরে যদি স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, কিন্তু স্বরেয় স্বরেয়া স্বরধ্বনি থাকলে রধ্বনির পরে যদি স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, কিন্তু স্বরেয় স্বরেয়া স্বরধ্বনি থাকলে দন্ত স হয়। যথা পুরস্কার, যথা পুরস্কার, পুরস্কার। আরো একটা নিয়ম আছে, আরো কয়েকটা নিয়ম তুমি লিখতে পারো। বর্গীয় বর্গীয় ধ্বনি সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়। যেমন, তাহলে নিয়ম 5টা অবশ্যই তোমরা লিখে নিয়েছ। 6 নম্বর নিয়মটা লিখো। বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়। যেমন কষ্ট, নষ্ট, কাষ্ট ইত্যাদি। পরবর্তীতে আরেকটা লিখো, কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য স হয়। ওই যে নত্যবিধানের মতো, নত্যবিধানের মতো খেয়াল রাখতে হবে। একটা কবিতা বলছিলাম না, নত্যবিধানে স্বভাবত কতগুলো মূর্ধন্য হয়, তেমনটি সত্যবিধানও কতগুলো স্বভাবতই মূর্ধন্য স হয়। তাহলে দেখো কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়। যেমন আষাঢ়,
ভাষণ, ভাষা ইত্যাদি। তাহলে আমরা নিয়মগুলো যে পরের দুটো নিয়ম আমরা লিখলাম। ছয় হলো টবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়, যেমন কষ্ট, নষ্ট, কাষ্ট ইত্যাদি। 7 হলো কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, ভাষণ, ভাষা। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে আরও কিছু নিয়ম আছে, যেমন আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না। আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না। এ সম্বন্ধে সতর্ক হতে হবে, যেমন জিনিস, এগুলো তাহলে বিদেশি শব্দ, এগুলো খেয়াল রাখতে হবে। পোশাক, পোশাক মূর্ধন্য স হবে না, পোশাক হবে কি তালব্য স। মাস্টার, পোস্ট, এগুলো আমাদের বিশেষ দ্রষ্টব্য হিসেবে জেনে রাখতে হবে। সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদও মূর্ধন্য স হয় না। তোমরা হাতের কাছে কাগজ কলম থাকলে লিখে রাখো, সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না, যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ ইত্যাদি। তাহলে আজকে আমরা নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের সংজ্ঞা, নিয়ম, উদাহরণ এবং কতগুলো শব্দে আসলেই বসে এই যে মূর্ধন্য ওইগুলো জেনে নিলাম। এরপরে সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের নিয়ম জেনে নিলাম এবং বিশেষ দ্রষ্টব্য স্বভাবতই যেগুলো বসে তাও জেনে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়ালেখা করবে। আজকে নত্যবিধান এটুকু পর্যন্ত। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো এই করোনার মধ্যে ঘরে বসে পড়ালেখা করো, নিয়মগুলো মেনে চলো। আমরা ঘরে থাকি যাতে সুস্থ থাকি, নিজেও সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখতে পারি, আমাদের সমাজকে, দেশকে ভালো রাখতে পারি। আমরা অবশ্য করোনাকে জয় করব। ধন্যবাদ সবাইকে।